গাড়ির টায়ারের হাওয়া বা ধরুন প্রেসার কুকারের ভেতরে স্টিমের কথা ভাবুন তো। সাধারণ গ্যাস, তাই না? হ্যাঁ, একদম সাধারণ গ্যাস। কিন্তু এদের আচরণ বোঝাটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা কিন্তু খুব জরুরি। ঠিক তাই। আজ আমরা গ্যাসের এই কিছু মৌলিক ধর্ম আর তাদের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে একটু গভীরে আলোচনা করব। দেখব কিভাবে এগুলো আমাদের চারপাশের নানা যন্ত্রকে বুঝতে সাহায্য করে। একদম। আজকের আলোচনার লক্ষ্য এটাই, গ্যাসের ধর্ম আর এই যে থার্মোডাইনামিক প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে সহজ করে বোঝা। ইঞ্জিনিয়ারিংয়ের গোড়ার কথা বলতে পারেন, মানে একটা শক্ত ভিত তৈরি করার মতো আর কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস দিয়ে। আদর্শ গ্যাস, এটা তো অনেকটা ক্লাসের ওই আদর্শ ছাত্রর মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তুলনা দিয়েছেন। মানে সব নিয়মকানুন, এক্ষেত্রে গ্যাসের সূত্রগুলো নিখুঁতভাবে মেনে চলে। হ্যাঁ, ধরা হয় যে এর অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, আর নিজেদের আয়তনও গ্যাসের মোট আয়তনের তুলনায় এতই কম যে ধরাই হয় না। অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বল বা তাদের নিজেদের আয়তন, এগুলো আর উপেক্ষা করা যায় না, তখন ওগুলোর প্রভাবটা বাড়ে। ওহ, আচ্ছা। অবশ্যই বাস্তব গ্যাসকে ঠিকঠাক বুঝতে গেলে ভ্যান ডার ওয়ালসের মতো আরও কিছু উন্নত সমীকরণ লাগে, কিন্তু বেশিরভাগ সাধারণ ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনের জন্য আদর্শ গ্যাসের ধারণাই যথেষ্ট। কারণ বাস্তব গ্যাসও অনেক সময় আদর্শ গ্যাসের কাছাকাছি আচরণ করে। একদম, তাই কাজটা সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে সহজ প্রশ্ন, এই আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে মূল ফারাকটা কোথায়? বেশ, এবার আসি গ্যাসের আচরণ নিয়ে কিছু সূত্রে। যেমন ধরুন বয়েলের সূত্র। হ্যাঁ, বয়েলের সূত্র। যেটা বলছে তাপমাত্রা স্থির রাখলে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে যায়। ঠিক। আর চার্লসের সূত্র? চার্লসের সূত্র বলছে উল্টোটা, মানে চাপ স্থির রাখলে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে। ঠিক। এই সূত্রগুলো আর অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো মিলিয়েই তো গ্যাসের অবস্থার সমীকরণটা এসেছে। হ্যাঁ, সেই বিখ্যাত সমীকরণ পিভি ইকুয়ালস এমআরটি। পিভি ইকুয়ালস এমআরটি। এটা মনে রাখার একটা মজার লাইন আছে কিন্তু। ও, বলুন তো। প্রেসার ভলিউম মিলেমিশে রয়, মাস আর টেম্পারেচারের পাশে রয়। বাহ, এটা তো বেশ সহজ। এখানে একটা জিনিস মনে রাখা খুব দরকারি, পি মানে কিন্তু অ্যাবসোলুট প্রেসার আর টি মানে অ্যাবসোলুট টেম্পারেচার, কেলভিনে। হ্যাঁ, আর আরটা? আর হলো ওই নির্দিষ্ট গ্যাসটার বৈশিষ্ট্য সূচক গ্যাস ধ্রুবক, মানে ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট। প্রত্যেক গ্যাসের জন্য এটা আলাদা। আর একটা সার্বজনীন গ্যাস ধ্রুবকও তো আছে। হ্যাঁ, আর বার মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ওটা সব আদর্শ গ্যাসের জন্য একই। এদের মধ্যে সম্পর্কটাও জেনে রাখা ভালো। আর ইজ ইকুয়াল টু আর বার এম, যেখানে এম হলো গ্যাসের আণবিক ভর। আচ্ছা, তাহলে এবার মনে করার চেষ্টা করুন আদর্শ গ্যাসের সমীকরণে কোন চলরাশিগুলো সবসময় অ্যাবসলিউট বা নিরপেক্ষ এককে ব্যবহার করতে হয়। এবার ধরুন গ্যাসকে গরম করার কথা। তাপ তো লাগবেই। অবশ্যই। কিন্তু কতটা তাপ লাগবে সেটা কিন্তু নির্ভর করে গ্যাসটাকে কিভাবে গরম করা হচ্ছে তার উপর। মানে একটু বুঝিয়ে বলবেন? ধরুন চাপ স্থির রেখে গরম করছেন, তখন যে পরিমাণ তাপ লাগে প্রতি একক ভরে প্রতি ডিগ্রি তাপমাত্রা বাড়াতে, সেটা হলো সিপি, মানে স্থির চাপে আপেক্ষিক তাপ। আচ্ছা। আবার যদি আয়তন স্থির রেখে গরম করেন, তখন যে তাপটা লাগে সেটা হলো সিভি, মানে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। আর মজার ব্যাপার হলো সিপি আর সিভি সাধারণত সমান হয় না, সিপি একটু বেশি হয়। অনেকটা ওই চড়াই রাস্তায় সাইকেল চালানো আর সমান রাস্তায় চালানোর মতো, তাই তো? একই দূরত্ব যেতে হলেও হিম আলাদা লাগে। ঠিক ধরেছেন। আর আদর্শ গ্যাসের জন্য এই সিপি আর সিভির মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে। সিপি প্লাস সিভি ইজ ইকুয়ালস টু আর, যেখানে আর হলো ওই গ্যাসটার ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট। একদম। আর এদের যে অনুপাত, মানে সিপিকে সিভি দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটাকে বলে গামা। এই গামাটা তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, বিশেষ করে অ্যাডিয়াব্যাটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সময় এর গুরুত্ব বোঝা যায়। আচ্ছা, তাহলে বলুন তো সিপি এবং সিভির মধ্যে সম্পর্কটা কি? বেশ, তাহলে এবার আমরা দেখব গ্যাস কিভাবে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায়, মানে বিভিন্ন থার্মোডাইনামিক প্রক্রিয়া। হ্যাঁ, প্রসেসগুলো। অনেকটা যেমন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন রাস্তায় যাই, গ্যাসও এক প্রেসার ভলিউম টেম্পারেচার থেকে অন্য প্রেসার ভলিউম টেম্পারেচারে বিভিন্ন পথে যেতে পারে। ঠিক। আমরা মূলত 5টা প্রক্রিয়া নিয়ে কথা বলবো: স্থির আয়তন, স্থির চাপ, স্থির তাপমাত্রা, অ্যাডিয়াব্যাটিক আর পলিট্রপিক।
এই প্রক্রিয়াগুলোকে পিভি মানে প্রেশার ভলিউম বা টিএস মানে টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রামে আঁকলে বেশ সুবিধে হয়। হ্যাঁ, পুরো ব্যাপারটা চোখের সামনে দেখতে পাওয়ার মতো হয়, একটা ম্যাপের মতো। আর প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য আমাদের কয়েকটা জিনিস হিসেব করতে হয়। যেমন ধরুন কতটা কাজ হলো ওয়ার্ক ট্রান্সফার ডব্লিউ, কতটা তাপ দেওয়া বা নেওয়া হলো হিট ট্রান্সফার কিউ, আর গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কতটা হলো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ। একদম। এছাড়াও এনথালপি আর এন্ট্রপির পরিবর্তনও হিসেব করা হয়। এই হিসেবগুলোই আমাদের বলে দেয় একটা ইঞ্জিন কতটা কাজ দেবে বা একটা এসি কতটা ঠান্ডা করবে। চলুন প্রথমটা দেখি, স্থির আয়তন প্রক্রিয়া মানে আইসোকোরিক। আইসোকোরিক, হ্যাঁ, মানে আয়তন বদলাচ্ছে না। তাহলে যে তাপটা আমরা দিচ্ছি কিউ, সেটা সোজাসুজি গ্যাসের ভেতরের শক্তি বাড়াচ্ছে, মানে কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ। আচ্ছা, তাহলে প্রশ্ন হল স্থির আয়তন প্রক্রিয়ায় কৃতকার্য বা ওয়ার্ক ডান কত? এবার আসি স্থির চাপ প্রক্রিয়ায়, মানে আইসোবারিক। আইসোবারিক। এখানে চাপটা স্থির থাকছে, কিন্তু আয়তন বদলাতে পারে। একদম। আর যে তাপটা দেওয়া হচ্ছে কিউ, সেটা মূলত গ্যাসের এনথালপি এইচ বাড়ায়। তাই লেখা হয় কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ। এনথালপি ওটা কি? এনথালপি হল ইন্টারনাল এনার্জি ইউ আর ফ্লো ওয়ার্ক পিভির যোগফল। স্থির চাপ প্রক্রিয়ার হিসেব করতে এটা খুব কাজে দেয়। তাহলে বলুন তো, স্থির চাপ প্রক্রিয়ায় তাপ সরবরাহ করলে মূলত কি পরিবর্তন হয়? আচ্ছা, এবার ৩ নম্বর, স্থির তাপমাত্রা প্রক্রিয়া আইসোথার্মাল। আইসোথার্মাল। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে তাপমাত্রা স্থির থাকে। এটা কিভাবে সম্ভব? এটা সাধারণত খুব ধীরে ধীরে হয়। মানে সিস্টেমটা পরিবেশের সাথে তাপ আদান প্রদান করার যথেষ্ট সময় পায়, যাতে তাপমাত্রাটা একই থাকে। ধরুন একটা সিরিঞ্জকে খুব আস্তে আস্তে চাপছেন। আচ্ছা, আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা স্থির মানে তো ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। মানে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু জিরো। একদম ঠিক, ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী যে তাপটা দেওয়া হচ্ছে কিউ, সেটা পুরোটাই কাজে ডাব্লুতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ কিউ ইকুয়াল টু ডাব্লু। বেশ ইন্টারেস্টিং। তাহলে বলুন, স্থির তাপমাত্রা প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? ৪ নম্বর হল অ্যাডিয়াব্যাটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অ্যাডিয়াব্যাটিক এটা মানে কি? এটা এমন একটা প্রক্রিয়া যা খুব দ্রুত ঘটে, অথবা সিস্টেমটা এমনভাবে ঢাকা থাকে, ইনসুলেটেড, যে পরিবেশের সাথে কোনো তাপ আদান প্রদান হয় না, মানে কিউ ইকুয়াল টু জিরো। তাপ আদান প্রদান হয় না? উদাহরণ? যেমন ধরুন সাইকেলের টায়ার হঠাৎ ফেটে গেলে হাওয়াটা বেরিয়ে এসে ঠান্ডা হয়ে যায়। খুব দ্রুত প্রসারণ হয়, তাপ বিনিময়ের সময় পায় না। ও আচ্ছা, এখানে কিউ ইকুয়াল টু জিরো হলে কাজটা কিভাবে হয়? এখানে গ্যাস কাজ করে ডব্লিউ নিজের ভেতরে শক্তি খরচ করে, তাই তার অভ্যন্তরীণ শক্তি কমে যায় ডেল্টা ইউ। সম্পর্কটা হল ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। আর এই প্রক্রিয়ার সমীকরণ হল পিভি টু দি পাওয়ার গামা, পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়ায় তাপ স্থানান্তর বা হিট ট্রান্সফার কত? আর সবশেষে আসি পলিট্রপিক প্রক্রিয়ায়। পলিট্রপিক এটা কি রকম? এটাকে একটা সাধারণ বা জেনারেল প্রসেস বলতে পারেন। এর সমীকরণ হল PVN ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে n হল পলিট্রপিক ইন্ডেক্স বা সূচক। এটা জেনারেল কেন? কারণ n এর মান পাল্টে পাল্টে আমরা আগের প্রক্রিয়াগুলো পেতে পারি। যেমন n ইজ ইকুয়াল টু 0 হলে এটা স্থির চাপ প্রক্রিয়া, n ইজ ইকুয়াল টু 1 হলে স্থির তাপমাত্রা, n ইজ ইকুয়াল টু গামা হলে অ্যাডিয়াব্যাটিক, আর n যদি অসীম হয় তাহলে স্থির আয়তন প্রক্রিয়া বোঝায়। বাহ, তার মানে এটা দিয়েই অনেক বাস্তব প্রক্রিয়াকে বোঝানো যায়। হ্যাঁ, যেমন ইঞ্জিনে সিলিন্ডারের ভেতরে গ্যাসের প্রসারণ বা সংকোচন প্রায়শই পলিট্রপিক ধরা হয়। তাহলে আমরা আজকের আলোচনায় কি কি দেখলাম একবার ঝালিয়ে নেওয়া যাক। অবশ্যই। আমরা দেখলাম আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যটা কি। গ্যাসের অবস্থার সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এমআরটি আর তার ভেতরের চলরাশিগুলো। হ্যাঁ, তারপর দেখলাম দুটো আপেক্ষিক তাপ সিপি আর সিভি, আর তাদের সম্পর্ক সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। আর সবশেষে 5টা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। স্থির আয়তন, যেখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ। স্থির চাপ, যেখানে কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ। স্থির তাপমাত্রা,
যেখানে আদর্শ গ্যাসে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু 0, কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ। অ্যাডিয়াব্যাটিক। যেখানে কিউ ইজ ইকুয়াল টু 0, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। আর সবশেষে পলিট্রপিক প্রক্রিয়া, মানে PVN ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। একদম। আর মনে রাখতে হবে, এই যে গ্যাসের ধর্ম আর প্রক্রিয়াগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়। ঠিক। এগুলোই হলো আসল দুনিয়াতে যে ইঞ্জিন চলছে, পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ বানাচ্ছে, বা ধরুন এসি ফ্রিজ ঠান্ডা করছে, সেগুলোর কাজের মূল ভিত্তি। ভবিষ্যতে যখন আরও নতুন প্রযুক্তি আসবে, ধরুন হাইড্রোজেন ফিউয়েল বা ফিউয়েল সেল, তখনও কিন্তু এই বেসিক কনসেপ্টগুলোই কাজে লাগবে। প্রযুক্তি বদলাবে, কিন্তু বিজ্ঞানের এই মূল ভিত্তিগুলো একই থাকবে। তার মানে শেখাটা চালিয়ে যেতে হবে। অবশ্যই। একজন ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে এই ভিত্তিটা পাকা হওয়া খুব জরুরি। আর জানার তো কোনো শেষ নেই, তাই না? নতুন প্রযুক্তি আসছে, নতুন চ্যালেঞ্জ আসছে, শিক্ষাটা চালিয়ে যেতেই হবে। এটাই এগিয়ে যাওয়ার পথ।